স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ২.৫ বছরেও চালু করা যায়নি জামালপুরের ফেরিঘাট টার্মিনাল। ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনালের সুফল মিলছে না চলাচলকারীদের। দুইটা টার্মিনাল বানাইছে, কত কোটি টাকা নষ্ট হয়েছে, কোনো উপকারে আসে নাই। যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দিত, আমাদের এখানে আসা বসে থাকতে হতো না। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা, রিস্ক হইতেছে। বাহাদুরাবাদ ঘাট থেকে যে রোডটি দেওয়ানবান্ধা পর্যন্ত সেটি বড় করা হতো, প্রশস্ত করা হতো, তাহলে এই রুটে বহু মানুষ যাতায়াত করত। এ নিয়ে এখন জনপদে থাকছে প্রতিবেদন। যখন যেটা সময় তখন সে সময়তে চাষাবাদ করে, আমরা কৃষি মানুষ, সে আবাদ করি, ড্রাগন করি, তারপরে বোর আছে, তারপরে করলা, পটল, এভরিথিং। বধুর দেশের চিঠি আসে খবর লইয়াই আমার তরে, ওরে আইতে যাইতে পথে পড়ে গভীর গহীন সমুদ্র। যাদের খেজুর গাছ আছে তারা বেশ অর্থকারী ফসল হিসেবে দেখে। আর বর্তমান গুড়ের বাজার তো এখন ভালোই, ১৬০। নতুন একটা ঋতুই নিয়ে আসে না, আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকদের জন্য একটা নতুন সময় নিয়ে আসি। ষড়ঋতুর বাংলায় উৎসবের ঋতুর নাম হেমন্ত। তাই ভোরের আলোয় এখন বরেন্দ্রের মাঠে মাঠে মুক্ত দানার মতো জলজ্বলে সোনারাঙা শিশির বিন্দু। অগ্রহায়ণে নবান্ন, রোপা আমন ধান ঘরে তোলা ঘিরে তাই কৃষকের উচ্ছ্বাস। এখন জনপদে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই চট্টগ্রামে নিহত আইনজীবীর বাড়িতে উপদেষ্টাদের পরিদর্শন প্রসঙ্গ। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ার চুনতিতে পরিদর্শনে গেছেন ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। প্রথমে কবর জিয়ারতের পর নিহতের পরিবারের সঙ্গে কথা বলছেন তারা। সেখানে আছেন সহকর্মী কাজী মাহফুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, পরিদর্শন নিয়ে কি বলছেন উপদেষ্টারা, বিস্তারিত জানাবেন। আইনজীবী সাইফুল ইসলাম এর হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে গেল মঙ্গলবার, মূলত রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর ইস্যুতেই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ আইনজীবী, আইন শৃঙ্খলা বাহিনী এবং তার চিন্ময় কৃষ্ণের যে অনুসারী আছে তাদের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম নিহত হয়, তাকে হত্যা করা হয় নারকীয়ভাবে। সেই তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ার চুনতিতে একটু আগেই মূলত ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এসেছেন, তার পরিবার পরিজন সাথে কথা বলেছেন। একই সাথে আমরা দেখেছি সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন। জিয়ারত শেষে আমরা তিনি আইন বা ধর্ম উপদেষ্টা এবং তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগড়ার চুনতিতে একটু আগেই মূলত ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এসেছেন, তার পরিবার পরিজন সাথে কথা বলেছেন। একই সাথে আমরা দেখেছি সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন। জিয়ারত শেষে আমরা তিনি আইন বা ধর্ম উপদেষ্টা এবং গণশিক্ষা উপদেষ্টা দুজনেই ব্রিফ করেছেন। তারা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে আসলে এই মর্মান্তিক ঘটনায় যারা জড়িত, সেটি দল হোক, কোনো সংগঠন হোক কিংবা ব্যক্তি হোক, কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। তারা স্পষ্ট বলে দিয়েছেন তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা হবে। আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছেন, অনেকে আটক করেছেন, সে কথাগুলো তিনি বলেছেন। একই সাথে আসলে অ্যাডভোকেট সাইফুল ইসলামের পরিবারের যে ভরণ পোষণের ব্যাপারটি, যে তার পরিবার, তার মা, তার সন্তান, তার স্ত্রী, তাদের ভরণ পোষণের জন্য বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনুদান দিচ্ছে। সেই অনুদানগুলো মূলত ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রদান করা হবে। ইতিমধ্যেই ধর্ম উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন তার পরিবারের জন্য নগদ 7 লক্ষ টাকা আজকেই প্রদান করা হবে। একই সাথে শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে 1 কোটি টাকার
যে ফান্ডিং করা হচ্ছে সেটিও দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে নগদ 1 লক্ষ টাকা প্রদান ভরণ পোষণের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে অনুদান দিচ্ছে তা তার পরিবারের জন্য প্রদান করা হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রামে নিহত আইনজীবীর বাড়িতে পরিদর্শনে গেছেন ধর্ম উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। জামালপুরে 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত ফেরিঘাট টার্মিনাল অচল অবস্থায় পড়ে রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণেই নাব্যতা সংকটে 2.5 বছরেও চালু করা যায়নি ফেরি চলাচল। এই নৌপথে চলাচলকারীরা ইঞ্জিন চালিত নৌকায় জীবনের ঝুঁকি নিয়েই যমুনা নদী পার হচ্ছেন। দুর্ভোগ লাঘবে ফেরি চালু করে টার্মিনালটি সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত জুয়েল রানার প্রতিবেদনে। 2001 সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালুর পর জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাট পর্যন্ত বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। নদীর 2 অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিতে আবারও এই নৌপথে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেয় BIWTA। 2018 সালে দুপারে নৌ টার্মিনাল নির্মাণ শুরু হয়ে প্রকল্পের কাজ শেষ হয় 2021 সালের জুনে। 175 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটির উদ্বোধন করা হয় 2022 সালের 9 এপ্রিল। তবে পরিকল্পিতভাবে ড্রেজিং না করায় 26 কিলোমিটার এই নৌপথে 2.5 বছরেও শুরু হয়নি ফেরি চলাচল। তাই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় প্রতিদিন কয়েক হাজার যাত্রী দীর্ঘ এই নদীপথ পাড়ি দেন। তার উপর ঘাট ইজারাদারদের বিরুদ্ধে রয়েছে জোর করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। বালাসীঘাট, ফুটানি বাজার ঘাট 2টা টার্মিনাল বানাইছে, কত কোটি টাকা নষ্ট হয়েছে, কোনো উপকারে আসে নাই। এটা না করে যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দিত, আমাদের এখানে আসা বসে থাকতে হতো না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করতেছি, এদিকে কেউ নজর রাখবে না। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, সবসময় অবহেলিতেই আছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসতে সমস্যা, রিস্ক হইতেছে। তবে যাত্রী পারাপারে অধিক ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেছে ঘাট ইজারাদার কর্তৃপক্ষ। 3 বছর হলো এই ভাড়াটা 300 টাকাই। এই মাঝখানে ছাত্ররা এরা এসে 50 টাকা কমাইছিল, কমানোর পরে দেখে যে বহুটা লস হয়। তারাই আবার 7 দিন কালেকশন করে আবার বলছে ঠিক আছে আমরা উঠান। বিগত 30 বছর যাবৎ আব্দুল করিম দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ নৌঘাটে দোকান করে সংসার চালাচ্ছেন। এই নৌঘাট হয়ে আগে উত্তরাঞ্চলের 8 থেকে 10টি জেলার মানুষ যাতায়াত করত। বর্তমানে যাত্রী পারাবার অনেক কমে গেছে, ফলে তার মতো অন্য দোকানীদের ব্যবসায়ও পড়েছে ভাটা। 300 টাকা ভাড়া দিয়ে একটা যাত্রী যাওয়ার ধরে তারপরও খুব জুলুমের সাথে যায়। এখন অর্ধেক যাত্রী হয়ে গেছে, এখন তাতে ব্যবসা আমাদের অনেক কমে গেছে। নাগরিক অধিকার কর্মীরা বলছেন, রাস্তা চওড়া না করে অপরিকল্পিতভাবে নদী ড্রেজিং করায় এই প্রকল্প কোনো কাজেই আসছে না। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, নাব্যতা সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। কর্মকর্তারা যদি পরিকল্পিতভাবে নদী ড্রেজিং করতেন এবং পরিকল্পিতভাবে যদি বাহাদুরাবাদ ঘাট থেকে যে রোডটি দেওয়ানগঞ্জ পর্যন্ত সেটি বড় করা হতো, প্রশস্ত করা হতো, তাহলে এই রুটে বহু মানুষ যাতায়াত করত এবং লাভজনক হতো। বিভিন্ন মিটিংয়ে সেগুলো যে জেলার যে সমন্বয় সভায় আছে বা আমরা বিভিন্ন ফোরামে যে মাপের ফোরামের মাধ্যমে সরকারকে অবহিত করা যায়, এগুলো আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি। পাশাপাশি আমরা আবারও চিঠি লিখব যাতে নদীর নাব্যতা ফিরিয়ে এনে সেটার যে ড্রেজিং করে হয়তো বা যে আমাদের যে ফেরিগুলো যেন চলাচল করতে পারে। অচল ফেরিঘাট টার্মিনালটি সচল করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা জামালপুরবাসী। এখন জামালপুর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে নতুন আমন ধান উঠতে শুরু করলেও এখনও চড়া বাজার। এছাড়া ভারত থেকে আমদানির পরেও অপরিবর্তিত রয়েছে চালের দামও। সংশ্লিষ্টদের দাবি, মোকামে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা মতো ধান কিনতে পারছেন না চাল কল মালিকরা। তবে সরবরাহ স্বাভাবিক হলে চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় মোকাম আশুগঞ্জে উঠতে শুরু করেছে নতুন মৌসুমের আমন ধান, যাতে গেল কয়েক মাসের তুলনায় বেড়েছে সরবরাহ।
তবে তা এখনও চালকল মালিকদের চাহিদার চেয়ে কম হওয়ায় চড়া ধানের বাজার। মূলত জেলার 250 চালকলে ধানের যোগান দেয় আশুগঞ্জের মেঘনাপাড়ের এই মোকাম। প্রতিদিন কেনাবেচা হয় 5 থেকে 6 কোটি টাকার। মৌসুমে যা আরও বাড়ে। তবে গত বড় মৌসুম শেষ হওয়ার পর থেকে সরবরাহ কমে যাওয়ায় বাড়তে থাকে দাম। বর্তমানে প্রতিদিন 40 থেকে 50 হাজার মন ধান মোকামে উঠছে। তবে তা চাহিদার তুলনায় অর্ধেক হওয়ায় প্রতিমন বিয়ার 28 1650 টাকা, বিয়ার 29 1570 ও মোটা জাতের ধান বিক্রি হচ্ছে 1370 টাকায়। এই সপ্তাহে দুইটা নতুন ধান আমন ধান আসতেছে, তো এই হিসাবে আশা করা যায় ধানের দর কমার সম্ভাবনা আছে। ধান আমদানিতে বেশি হবে, আস্তে আস্তে ধানের সংকটটা কমে যাইব, কমার বাজারটা একটু নিয়ন্ত্রণে আসবে বা কমার সম্ভাবনা আছে। চালকল মালিকরা বলছেন, ধানের বাজার নিয়ন্ত্রণে না এলে এবারের আমন মৌসুমে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হবে না। নতুন ধানের যে যে সরবরাহ, সেই সরবরাহ অনুপাতে দামটা অনেক বেশি, সেই জন্য আমাদের কোনোভাবেই পড়তা হচ্ছে না। ইন্ডিয়ান এলসি আসছে, আমরা ধারণা করছিলাম আমরা পড়তে হবে, সেটাও হচ্ছে না। আমরা যে সরকারকে চাল দেব, সেটা নিয়ে আমরা সরকারকে কিভাবে চালটা দেবো সেটা নিয়ে সন্দিহান। কারণ গভর্নমেন্ট আমাদের যে রেট দিছে, সেই রেট 47 টাকা, আর আমাদের পড়তে হচ্ছে 49 থেকে 50 টাকা। আশুগঞ্জ থেকে প্রতিদিন অন্তত 10 কোটি টাকার চাল ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামের শিপইয়ার্ড পরিদর্শন করছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, শিপইয়ার্ড পরিদর্শনের কারণ কি, আর পরিদর্শন শেষে উপদেষ্টা কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি মূলত এখন থেকে 15 মিনিট আগে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে যে শিপইয়ার্ডগুলো রয়েছে, যেখানে একেবারে বঙ্গোপসাগরের কাছেই বিশ্বের নানান প্রান্ত থেকে আসা জাহাজগুলো কাটা হয়, অর্থাৎ এই জাহাজ কাটা থেকেই কিন্তু দেশে ইস্পাত শিল্প থেকে শুরু করে এখানকার প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি আসলে জড়িত, সেই জায়গাগুলো পরিদর্শন করছেন। এবং শিল্প উপদেষ্টার সাথে রয়েছেন বেসামরিক বিমান এবং পর্যটন এবং ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, তিনিও কিন্তু একই সাথে এসেছেন। এবং তারা এখানকার যে প্রায় 116টির মতো শিপইয়ার্ড রয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের যে সমুদ্র উপকূলে, এবং বিশ্বের সবচেয়ে বড় বড় যে জাহাজগুলো, সেই জাহাজগুলো ভারত এবং চীন, পাকিস্তানকে টেক্কা দিয়ে মূলত এখানের জাহাজ ভাঙা শিল্প, বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্প বিশ্বে আসলে একেবারে লিডিং পর্যায়ে রয়েছে। ফলে এই শিল্পটির ঘিরে যে অর্থনীতি ঘুরে, সেই বিষয়টি দেখার জন্য সেখানকার সমস্যাগুলো তিনি শুনেছেন এখানকার শিপইয়ার্ডের মালিক যারা রয়েছেন তাদের কাছ থেকে। এই জাহাজ ভাঙা শিল্প নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ, এখানকার শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ সম্মতভাবে জাহাজ কাটার বিষয়টি, সেগুলি সবসময় আসলে আলোচনায় আসে, বিভিন্ন দুর্ঘটনার কথা। ফলে সেটি কাটিয়ে আসলে নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী রয়েছেন তারা চেষ্টা করছেন যে এই শিপইয়ার্ডটিকে কিভাবে পরিবেশ সম্মত করা যায়, কিভাবে দুর্ঘটনা কমানো যায়, এখানকার চ্যালেঞ্জগুলো কি, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে শুনছেন। আমরা এর আগে বক্তব্য দিয়েছেন শিপইয়ার্ড মালিকরা, তারা বলছিলেন যে এই শিপইয়ার্ডগুলো এর মধ্যে কিন্তু গত 10 বছর ধরে যেভাবে সারা দেশকে সাপোর্ট দিয়ে আসছিল, বিভিন্ন শিল্পের কাঁচামালের যোগান দিচ্ছিল এবং এখান থেকে যে বিপুল পরিমাণ রপ্তানি হতো, সেই বিষয়গুলো ধীরে ধীরে কমে এসেছে। সম্প্রতি কিন্তু যে ডলার সংকট, এক একটি জাহাজ কিনতে 100 থেকে 200 কোটি টাকার প্রয়োজন হয়, ডলার সংকট, ব্যাংকের এলসি জটিলতার কারণে সেই শিপের আশা কিন্তু দেশে অনেকখানি কমে গিয়েছে। সেই সংকটগুলোর কথা তারা তুলে ধরেছেন, এখানকার সড়কের অব্যবস্থাপনার কথাগুলো তুলে ধরেছেন এবং শ্রমিক দুর্ঘটনা কমাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশ, জাপান কিভাবে এই শিপইয়ার্ডগুলোতে কাজ করছে, সেই বিষয়গুলো মূলত এখানে তুলে ধরেছেন। তিনি শুনেছেন এবং আশ্বস্ত করেছেন সচিবরা তারা যথাযোগ্য সহযোগিতা এখানে করবেন। রওশন। চট্টগ্রামে শিল্প উপদেষ্টার পরিদর্শনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। কক্সবাজার সমুদ্র সৈকতের শীতের গল্পটা যেন একটু ভিন্ন হয়ে ধরা দেয় হাজারো পর্যটকের কাছে। বিশ্বের সর্ববৃহৎ এই সমুদ্র সৈকত সহ অন্যান্য দর্শনীয় স্থান দেখতে শীতকালে ভিড় বাড়ে পর্যটকদের। ব্যবসায়ীরা অপেক্ষায়ও থাকেন এই সময়ের জন্যই। এমন প্রেক্ষাপটে পরিবহন ব্যবসায়ী থেকে হোটেল ব্যবসায়ী সবার প্রত্যাশা পূরণ করে এবার কক্সবাজারে জমজমাট পর্যটন মৌসুম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বিতজ্ঞ। মন্তোষ, সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
রোশন, শীতের মৌসুমে একটি আলাদা আবেদন নিয়ে হাজির হয় কক্সবাজার, এবং পর্যটকদের কাছে এই মৌসুমের কক্সবাজারের যে রূপ সেটি কিন্তু একটি আকর্ষণীয়ভাবে তাদের কাছে টানে। এখানকার সমুদ্রের যে শান্ত রূপ এটির পাশাপাশি এখানে অপরূপ যে পাহাড় প্রকৃতি সেটির টানে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন কক্সবাজারে। এবং আমরা দেখছি যে এই মৌসুমের শুরুটা বেশ ব্যবসায়ীদের জন্য বেশ চমৎকার। আসলে তারা বলছেন যে প্রচুর পর্যটক যেহেতু মৌসুমের শুরু থেকে আসা কক্সবাজারে শুরু করেছেন, এই কারণে তাদের মাঝে স্বস্তি, উচ্ছ্বাস এবং তারা যে বাড়তি বিনিয়োগটি করেছেন শীত মৌসুমে বিপুল পর্যটক সমাগমের আশায়, সেই আশাটি তাদের পূরণ হয়েছে এবং তারা আসলে ব্যবসায়িকভাবে লাভবান হতে শুরু করেছেন। এবং যেহেতু এই মৌসুমটি আগামী মাস পর্যন্ত চলবে, এই সময়টাতে প্রচুর পর্যটক যেহেতু প্রতিদিন থাকছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবারের যে সাপ্তাহিক ছুটি, এই ছুটিতে কিন্তু বিপুল পর্যটকের উপস্থিতি থাকছে। এছাড়া সপ্তাহের অন্যান্য দিনেও কিন্তু পর্যটকের মুখর থাকছে কক্সবাজারে। এবং এই যে পরিস্থিতি, এটির কারণে এখানকার ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত, এখানে হোটেল মোটেল থেকে শুরু করে পরিবহন খাতের সাথে যারা জড়িত, সবার মাঝে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ আসলে এই মৌসুমের শুরু থেকে বিরাজ করছে। এবং তারা যে স্বস্তিটা তাদের মাঝে কাজ করছে সেটি তারা অব্যাহত থাকবে বলে আশা করছে। আমরা এই মুহূর্তে এখানে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। যদি একটু দেখাই যে এখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে সমুদ্র স্নানে মেতে রয়েছেন এবং কিছুটা ঠান্ডা পরিবেশ রয়েছে, মিষ্টি রোদ রয়েছে। এই পরিবেশটা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন এখানে। এবং শুধু এই চিত্রটা সুগন্ধা পয়েন্টে নয়, এখানে যে কলাতলি, লাবণী, সিগাল পয়েন্ট রয়েছে, এই সব পয়েন্টে কিন্তু পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং এই সৈকত ছাড়াও কিন্তু এখানে নানা দর্শনীয় স্থান রয়েছে, বিশেষ করে ইনানি হিমছড়ি রয়েছে, এখানে মহেশখালের আদিনাথ মন্দির রয়েছে। এই সব জায়গাতেও কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু লাভবান হয়েছেন। তবে এখানে সেন্ট মার্টিনের যাতায়াত যেহেতু এখনো পুরোপুরি শুরু হয়নি, সেই দিকটাতে পর্যটকদের কিছুটা আফসোস বলা যায়, এটি কাজ করছে। অনেকেই কিন্তু সেন্ট মার্টিনে যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়ার সুযোগটি এখন পর্যন্ত তৈরি হয়নি। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। ভ্রমণ পিপাসুদের মানুষদের খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। দর্শক, শুধু কক্সবাজার সমুদ্র সৈকতেই শীতের শুরুতে পর্যটকের আগমন বাড়েনি, বেড়েছে সুন্দরবনেও। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পায় কয়েক গুণ। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে প্রায় সারা দিন জমজমাট থাকে মোংলার পিকনিক কর্নার ঘাটসহ সুন্দরবনের করমজল প্রাণী প্রজনন কেন্দ্র। এ বিষয়ে আর বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাসুম বিল্লাহ। মাসুম, সুন্দরবনে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আর মৌসুম ঘিরে ব্যবসা বাণিজ্যের খবর জানাবেন। শীতের শুরুতেই কিন্তু সুন্দরবনে পর্যটকের সমাগম বেশ বাড়ে। সেই প্রভাবটা কিন্তু ছুটির দিনে শুক্রবারে কিন্তু আরো বেশি থাকে। আমরা সকাল থেকে কিন্তু এখানে এসে দেখেছি বেশ পর্যটকের সমাগম। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে মোংলা পিকনিক কর্নার ঘাট এলাকা বলে। এখানে মূলত পর্যটকরা প্রথমে আসে, এখান থেকে তারপরে বোট যোগে কিন্তু সুন্দরবনের যে প্রাণী প্রজনন কেন্দ্র আছে, যে পর্যটন স্পটটি আছে, যেটি দিনে দিনে ঘুরে আসা যায় বলে দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়, সেখানে আসলে মানুষ ঘুরতে যায়। সকাল থেকে এসে কিন্তু এখানে দেখেছি বেশ পরিমাণে পর্যটক এসেছে এবং বোটে করে করে তারা কিন্তু করমজলের উদ্দেশ্যে যাচ্ছে এবং সেখান থেকে ঘুরে, এবং করমজলের যে প্রাণী প্রজনন কেন্দ্র আছে সেখান থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছে দর্শনার্থীদের জন্য তো কিন্তু তারা অনেক আয়োজন করে রেখেছে। যেমন দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার রেডি করা আছে, ঝুলন্ত ব্রিজ আছে এবং বনের ভিতরে ঘোরার জন্য কিন্তু সুন্দর ওয়াকওয়ে করা হয়েছে। এখানে গেলে কিন্তু এছাড়াও মানুষ দেখতে পারে, পর্যটকরা দেখতে পারে হরিণ, কচ্ছপ, কুমির, বানর। আর দিনে দিনে ঘুরে আসার জন্য কিন্তু করমজল প্রাণী প্রজনন কেন্দ্র যেটি আছে সুন্দরবনের যে পর্যটন এলাকাটি, এটা কিন্তু দর্শনার্থীদের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। এখান থেকে করে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে এবং পরে এখান থেকে সুন্দরবনে থেকে এছাড়াও কিন্তু 2-3 দিনের যে ট্যুর থাকে গহীন বনে যাওয়ার জন্য পর্যটকদের জন্য বেশ জনপ্রিয়। তো শীত আসার সাথে সাথে কিন্তু সুন্দরবনের ট্যুরটা জনপ্রিয় হওয়ার কারণে কোনো রাত সিজনে কিন্তু সুন্দরবনে পর্যটকের আগমন কিন্তু বন্ধ থাকে সরকারিভাবে, তার কারণে শীত জন্য বেশ জনপ্রিয়। তো শীত আসার সাথে সাথে কিন্তু সুন্দরবনের ট্যুরটা জনপ্রিয় হওয়ার কারণে কোনো রাফ সিজনে কিন্তু সুন্দরবনে পর্যটকের আগমন কিন্তু বন্ধ থাকে সরকারিভাবে, তার কারণে শীত যখন শুরু হয় তখন কিন্তু সুন্দরবনে
পর্যটকের আগমনও বাড়ে এবং সুন্দরবনটা কিন্তু পর্যটকদের কাছে দর্শনার্থীদের কাছে ভ্রমণের জন্য কিন্তু বেশ জনপ্রিয়। তো এই ছিল আমার কাছে সুন্দরবনের যে দর্শনার্থী এসেছে ছুটির দিনে তার সর্বশেষ তথ্য। শীতের শুরুতে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম বাড়তি অন্যান্য মাছেরও। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বাজারে সরবরাহ কম থাকার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? রওশন, এই সময়ে আসলে ইলিশের সরবরাহ সবসময় কম থাকে, তবে এবছর সরবরাহ খুবই কম, যার কারণে দামটা সেই প্রথম থেকেই কিন্তু চড়ে এবং চলতি মৌসুমের সর্বোচ্চ দামে বর্তমানে ইলিশ বিক্রি হচ্ছে, যেটি আসলে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রতি মন পাইকারি বাজারে কিন্তু প্রতি ইলিশ বিক্রি হচ্ছে, যার কারণে ক্রেতারা কিন্তু বাজারে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং ছুটির দিনে আজকে আমরা বাজারে ক্রেতা সমাগম সকাল থেকে বেশ কম দেখেছি, অন্যান্য সপ্তাহের তুলনায় আজকে বাজারে ক্রেতা সমাগম বেশ কম এবং ইলিশের দাম বাড়ার কারণে অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে চাষের মাছ, সেগুলোর দামও কিন্তু আজকে 10 থেকে প্রায় 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে পাঙাশ মাছ যদি বলি, সে পাঙাশ মাছ কিন্তু কিছুদিন আগেও দেখা গেছে কম টাকায় বিক্রি হচ্ছে, সেগুলোও কিন্তু এখন প্রায় ছোট আকারের যেটি সেটি 180 এবং বড় আকারের যেটি সেটি 800 থেকে 900 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া রুই কাতল 380 থেকে 400 টাকা, তেলাপিয়া 200 থেকে 220 টাকা, পাঙাশ চিংড়ি মাছ 600 থেকে 800 টাকা পর্যন্ত বিভিন্ন আকারের বিক্রি হচ্ছে। এছাড়া পাবদা মাছ 300 টাকা পোয়া, 220 থেকে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং কোরাল মাছের কথা যদি বলি 600 থেকে 700 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছ ছোট আকারের যে ইলিশ রয়েছে 500 গ্রাম ওজনের ইলিশ, সেটি কিন্তু আজকে 58 থেকে 60 হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 যেটি এলসি সাইজের ইলিশ মাছ রয়েছে, সেটি 75 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 1 কেজি ওজনের ইলিশ 90 হাজার এবং 1.5 কেজি ওজনের ইলিশ প্রায় 1 লাখ থেকে 1,15,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং আকারের মাছ খুবই ছোট, যার কারণে খুচরা বাজারেও কিন্তু এই পাইকারি বাজারের প্রভাবটা পড়েছে। প্রতি কেজি মাছ দেখা যাচ্ছে 1650 থেকে প্রায় 3200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই আসলে মাছের দামটি বর্তমানে বেশি রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক হলে দামটি আসলে নাগালের মধ্যে চলে আসবে বলে তারা বলছেন। তবে ইলিশের যে মৌসুম, সেটি কিন্তু আসতে আরও 5 থেকে 6 মাস সময় লাগবে। তবে এখন যে মাছগুলো আসছে সেগুলো আকারে বেশ ছোট এবং নদীর মাছের সরবরাহ নেই বললেই চলে, যার কারণে চাষের মাছের উপর কিছুটা প্রভাব পড়ছে। তবে চাষের মাছের দামও কিন্তু ছুটির দিনে আসলে কিছুটা বাড়তি দেখা যাচ্ছে। এই মুহূর্তে চিত্র যদি দেখাই, আসলে শুক্রবারের বাজারে এটা কিন্তু আসলে হাঁটার মতো অবস্থা থাকে না, সেখানে কিন্তু এখন ক্রেতা সমাগম বেশ কম দেখা যাচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে চলতি মৌসুমে ইলিশের যে দর, সেটি কিন্তু এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হচ্ছে এবং প্রায় 58,000 7,000 টাকা থেকে শুরু করে একদম 1.5 লাখ টাকা পর্যন্ত প্রতি মন ইলিশ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যা খুচরা বাজারেও কিন্তু প্রভাবটা পড়েছে। ক্রেতারা বলছেন যে ইলিশের স্বাদ আসলে তাদের নাগালের বাইরে এবং ইলিশের দামও নাগালের বাইরে, যার কারণে তারা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। তো বরিশালে পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। ছুটির দিনে বরিশালের পাইকারি মাছ বাজারে বেশ বাড়তি দামেই বিক্রি হচ্ছে ইলিশসহ বিভিন্ন মাছ, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এদিকে খুলনার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিনই জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এর মধ্যে বেশিরভাগই শিশু। এসব বিষয়ে আরও বিস্তারিত জানাতে খুলনা শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে হাসপাতালে শয্যার বিপরীতে কি পরিমাণ রোগী ভর্তি আছে আর যারা চিকিৎসা নিতে আসছেন তারা কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা? খুলনায় কিন্তু গত কয়েকদিন ধরে ঠান্ডার পরিমাণ অনেকটাই বেড়েছে এবং যার কিছু হাসপাতালে এবং এই অঞ্চলের সবথেকে বড় শিশু হাসপাতাল কিন্তু এটি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা এই মুহূর্তে রয়েছে কিন্তু খুলনা শিশু হাসপাতালে এবং এই অঞ্চলের সবথেকে বড় শিশু হাসপাতাল কিন্তু এটি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসা নিচ্ছে 5-6 মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের পরিমাণ কিন্তু এখানে বেশি। তারা সবাই কিন্তু ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে তাতে আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছেন। এখানে আমরা দেখেছি যে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি নিয়ে কিন্তু এখানে অনেক শিশুই ভর্তি রয়েছেন। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন ঠান্ডার কারণে কিন্তু এখানে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং
বিশেষ করে বাবা মায়ের কিন্তু বর্তমানে বেশ সচেতন হতে হবে এই শিশুদের এই যে ঠান্ডাজনিত রোগ সেটি থেকে দূরে থাকার জন্য। এর পাশাপাশি শুধু যে শিশু হাসপাতালেই রয়েছে তা কিন্তু না, খুলনার যে হাসপাতালগুলো রয়েছে, অন্যান্য হাসপাতাল, সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল, সব ধরনের হাসপাতালেই কিন্তু শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগেও কিন্তু প্রচুর রোগী এখনো পর্যন্ত কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটি তথ্য দিয়ে রাখি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগেও কিন্তু প্রচুর রোগী এখনো পর্যন্ত ভর্তি রয়েছে। এর পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অন্যান্য যে রোগীগুলো রয়েছে তারাও কিন্তু একই অবস্থা। বিশেষ করে যে হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতালের বহির্বিভাগগুলোতে কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বহির্বিভাগ থেকে। অনেক হাসপাতালে রয়েছে কিন্তু হাসপাতালে দেখানো হতো, তার থেকে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু এখন চিকিৎসা নিচ্ছে হাসপাতালের বহির্বিভাগ থেকে। অনেক হাসপাতালে রয়েছে কিন্তু হাসপাতালের অন্তর্বিভাগে জায়গা না থাকার কারণে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে অনেক মানুষকে চলে যেতে হচ্ছে। এই যে খুলনা শিশু হাসপাতালে এখানে এখনো পর্যন্ত কিন্তু 256 জন রোগী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে তো বেশ কয়েকশো রোগী কিন্তু এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। তো মোটামুটি বললে চলে যে খুলনায় কিন্তু ঠান্ডার প্রকোপ বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। সচেতন হলেই কিন্তু এই রামিম চৌধুরী। বকেয়া বেতনের দাবিতে 1 মাস 10 দিন ধরে ন্যাশনাল টি কোম্পানির 18টি বাগানে চলছে শ্রমিকদের কর্মবিরতি। এতে বাগানেই নষ্ট হচ্ছে কোটি টাকার কাঁচাপাতা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, এই যে 1 মাসের বেশি সময় ধরে কর্মবিরতি চলছে, এই বন্ধের প্রশাসনে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? রওশন, আপনি যেটা বলছিলেন আসলে দীর্ঘ 1 মাস 10 দিন থেকে কিন্তু শ্রমিকদের কর্মবিরতি চলছে। তাদের এর আগে কর্মবিরতির আগে তাদের 6 সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে তারা প্রথমে বিভিন্ন অফিসে যোগাযোগ করে, জেলা প্রশাসক, ইউএনও এবং তাদের যে এনটিসির যে কর্মকর্তা বৃন্দ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে, কিন্তু কোনো ফল না পেয়ে তারা কর্মবিরতি যেতে বাধ্য হয় এবং এতে করে তারা বিগত বলা যায় প্রায় 3 মাস থেকে বেতন পাচ্ছেন না। বেতন না পাওয়ার কারণে মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকের বাড়িতেই খাবার দাবার নেই, অনেকেই কিন্তু আটাও পাচ্ছেন না যে রুটি করে খাবেন। এইরকম অবস্থার মধ্যে দিয়ে যে শ্রমিকরা অতিবাহিত করেন। শুধু শ্রমিক নয়, শ্রমিকের সাথে সাথে এনটিসি বাগানের প্রায় 400 কর্মকর্তা কর্মচারীও কিন্তু 3 মাস থেকে বেতন থেকে বঞ্চিত রয়েছেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম নবনিযুক্ত পরিচালক মহসিন মিয়া মধুর সাথে। তিনি আমাকে গতকাল জানিয়েছেন যে গতকালকে তারা একটা সমস্যা ছিল, যেটা ব্যাংকের একটি কাগজপত্র নিয়ে সমস্যা ছিল, সেগুলো সমাধান হয়েছে এবং তারা সেটা বাংলাদেশ ব্যাংকে সাবমিট করেছেন এবং বাংলাদেশ ব্যাংক সেটা পর্যালোচনা করে কৃষি ব্যাংকে দিয়ে দিলেই কিন্তু আগামী রবিবার বা সোমবারে সেখান থেকে টাকা ছাড় হবে এবং যদি রবিবার বা সোমবারে টাকা ছাড় হয় তাহলে আগামী বুধবার হাজিরার বার রয়েছে, সেই হাজিরা বারে পেমেন্ট দেওয়া হবে এবং আবারও বাগানে কাজকর্ম শুরু হবে। এবং বাগানে কাজকর্ম বন্ধ থাকার কারণে কচি পাতাগুলো নষ্ট হয়ে হার্ড হয়ে গিয়েছে এবং অনেকগুলা সবুজ পাতা এখন কালচে হয়ে গিয়ে শক্ত হয়ে গিয়েছে। এতে করে প্রতিদিনই বাগানে কোটি কোটি টাকার কাঁচা পাতা বিনষ্ট হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম জিএম এমদাদুল হকের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতি সপ্তাহের অকশনে তারা কিন্তু অকশনে কিন্তু 7,25,00,000 টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং শ্রমিকরা আশা করছেন যে অচিরেই তারা আবারও কাজে যোগদান করবেন এবং বাগান কর্তৃপক্ষ তাদের যে পাওনা আছে সেটা মিটিয়ে দিবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রকলা চা বাগান থেকে এনটিসি বাগান নিয়ে সবশেষ। রওশন। বকেয়া বেতনের দাবিতে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। প্রকৃতি এবং জনজীবনে নানা বৈচিত্র্য নিয়ে আসে হেমন্ত। শীতের আগমনী বার্তা দেওয়ার পাশাপাশি যা গ্রামীণ জনপদকে করে আরও কর্মচঞ্চল। এ সময় নতুন ধান ঘরে তোলা, হরেক রকম ফল, ফসল আর খেজুর গুড়ের ব্যবসা ঘিরে বাড়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকের ব্যস্ততা। আর বৈচিত্র্যময় এই ব্যবসায়িক কর্মকাণ্ড সমৃদ্ধ করে স্থানীয় অর্থনীতিকেও। সজীব আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুমা আক্তার।
রাতের আধার কাটিয়ে পূবাকাশে ভোরের সূর্য, হেমন্তের পাকা ধানের ডগার ফাঁকে উকি দেয় রাঙা আলো। তাতে ধীরে ধীরে ফিকে হয় অন্ধকার। তখনও কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ। ভোরের আলোয় বরেন্দ্রর মাঠে মাঠে তখন মুক্তদানার মতো জলজলে সোনারাঙা শিশির বিন্দু। কিছুক্ষণ যেতেই হেমন্তের শীতল প্রকৃতিতে ঘটে প্রাণের উপস্থিতি। ঠিক তখনই শিশির ভেজা ভোরে কাস্তে কোদাল হাতে মাঠে নামে কৃষাণের দল। পাশেই লাঙল দিয়ে হাল চাষে ব্যস্ত বরেন্দ্রর চাষি। অগ্রহায়ণের এ সময়ে পরিপক্ক ফসল তোলার পাশাপাশি চলে নতুন আবাদের প্রস্তুতি। যখন যেটা সময় তখন সে সময়তে চাষাবাদ করে আমরা কৃষি মানুষ, সে আবাদ করি। ড্রাগন করি, তারপরে বোর আছে, তারপরে করলা, পটল, এভরিথিং আমরা আবাদ করি। ষড়ঋতুর বাংলায় হেমন্ত উৎসবের ঋতু। অগ্রহায়ণে নবান্ন, রোপা আমন ধান ঘরে তোলা ঘিরে তাই কৃষকের উচ্ছ্বাস। বেলা বাড়লে গ্রাম জুড়ে চলে পিঠা, পায়েস আর মিষ্টি খাওয়ার ধুম। আর দিন গড়িয়ে বিকেল হতেই খেজুরের গাছ ঘুরে রস সংগ্রহে বাড়ে গাছির ব্যস্ততা। বধুর দেশের চিঠি আসে খবর লইয়াই আমার তরে। দিগন্ত জোড়া মাঠ, তার এক পাশে পাকা ধানের গাদা আর অন্য পাশে খেজুর গাছের সারি। সেই পাকা ধান আর মিষ্টি রসের ঘ্রাণে তাই গাছির কণ্ঠে ওঠে আনন্দের সুর। ওরে আইতে যাইতে পথে পড়ে গভীর গহীন সমুদ্র। হেমন্তে পাকা ধান, নানা ফল ফসলের আবাদ আর খেজুর গুড় ঘিরে চাঙ্গা হয় বরেন্দ্র অঞ্চলের ব্যবসা বাণিজ্য। যাদের খেজুর গাছ আছে তারা বেশ অর্থকারী ফসল হিসেবে দেখে এবং খুব লাভজনক ব্যবসা এটা। আর বর্তমান গুড়ের বাজার তো এখন ভালোই, 160, কিছুদিন আগে 220 টাকা গেল, 30 টাকা গেল। আমরা আশা করছি এই বছর 3 কোটি টাকার গুড় সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে হেমন্ত আসে আশীর্বাদ হয়ে। নবান্নের শস্য, পিঠাপুলি আর নানা অর্থনৈতিক কর্মকাণ্ড সমৃদ্ধ করে এ জনপদকে। শীত নতুন একটা ঋতুই নিয়ে আসে না, আমরা অর্থনৈতিকভাবে আমাদের কৃষকদের জন্য একটা নতুন সময় নিয়ে আসে। আমি বলবো যে সেই দিক থেকে শীত আমাদের জন্য একটা আশীর্বাদ হিসেবেই আসে আর কি। বছর শেষে মহাজনের ঋণ পরিশোধে কৃষকের হাসি আর সারা বছরের অন্নের জোগানো হয় এই সময়। বাংলার ঘরে ঘরে হেমন্ত তাই সুখ সমৃদ্ধিকাল। মাসুমা আক্তার, এখন, রাজশাহী। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।